Hello guys, this is MD Shariatullah. Welcome all of to you to my channel Bong Smart Educator. আজকে বং স্মার্ট এডুকেটরে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের চায়ের দোকান থেকে শিক্ষিত সমাজ এবং কোর্ট থেকে পেপার পত্র পত্রিকায় সব জায়গার আলোচনার হট টপিক। কি হবে ২০১৭ প্রাথমিক শিক্ষকদের? ২০১৭ প্রাথমিক শিক্ষকদের অনেকগুলি মামলা চলছে। তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে ওএমআর শিট মামলা। তো এই ওএমআর শিট মামলা নিয়ে গতকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আরও একবার বিষয়টি উঠেছিল। তো সেখানে কি ঘটলো এবং চমকপ্রদ কিছু তথ্য এবং কিছু আর্গুমেন্ট যা আপনাদের কাছে প্রেজেন্ট করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আরও একবার অনুরোধ, প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে প্রতিটি ভিডিওর জন্য নোটিফাইড থাকবেন। সো শুরু করা যাক, আর কোনো রকম বাকবনিতা বৃদ্ধি না করে আজকের টপিক। তো টপিক ২০১৭ সালে প্রাথমিকের ওএমআর সংক্রান্ত মামলার। এই মামলাটি গত মঙ্গলবার অর্থাৎ গতকাল, আজকে আমি যখন ভিডিওটি বানাচ্ছি ৩ তারিখ, তার আগের দিন ঠিক ২ তারিখে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে উঠেছিল। আপনারা ইতিমধ্যে জানেনও যে ওএমআর মামলাটি রাজাশেখর মান্থার বেঞ্চেই চলছে। উল্লেখ্য এই মামলাটি কিন্তু আগে প্রাক্তন বিচারপতি তথা বর্তমান তমলুকের সাংসদ শ্রদ্ধেয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয় তার বেঞ্চে চলছিল এবং তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন প্রাথমিকের ওএমআর মামলা সিবিআই তদন্ত হবে এবং তারপরে মামলার দায়ভার আসে রাজাশেখর মান্থার কাছে। এবার সিবিআই ওএমআর মামলা সংক্রান্ত সমস্ত রকম তথ্য গুছিয়ে তারা গতকাল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে প্রেজেন্ট করেন এবং সেখানে কি ঘটে আজকের বক্তব্যের এটাই হচ্ছে মূল বিষয় এবং মূল আপডেটস। আপনারা প্রিন্ট মিডিয়াতে বা ডিজিটাল মিডিয়াতেও হয়তো এই ব্যাপারে অনেক কিছু শুনেছেন, কিন্তু আমার চ্যানেলে আপনারা সবচাইতে সঠিক নিখুঁত বিশ্লেষণ পাবেন। তাই সঠিক তথ্য জানতে গেলে বং স্মার্ট এডুকেটর আপনাকে দেখতেই হবে। তো তাহলে ব্যাপারটা কী ছিল? ব্যাপারটা হচ্ছে যে প্রথমেই আ আ ব্যাপারটা এরকম যে ওএমআর ২০১৭ সালের শিক্ষক মণ্ডলীদের ওএমআর সেটা ডেস্ট্রয় করা হয়েছিল। এটা আমরা প্রত্যেকেই জানি এবং ডেস্ট্রয় করার পর তার যে ডিজিটাইজড কপি, সেই ডিজিটাইজড কপি সংরক্ষিত ছিল, এরকম বিষয় আমাদের কাছে উঠে এসেছিল। এবং ইতিমধ্যে আপনারা এটাও জানেন, প্রসঙ্গক্রমে বলে রাখা যায় যে এস ভাসু রায় অ্যান্ড কোম্পানি তাদেরকে বরাত দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এটাকে করার জন্য। তো গতকাল কি হয়, সিবিআই তাদের রিপোর্ট জমা করে এবং সিবিআই রিপোর্ট জমা করার পর তারা কতগুলো তথ্য ওখানে বলে। প্রথমত তারা বলেছে যে, যেটা আগেই বলা হয়েছিল, হার্ড কপিগুলো নষ্ট করা হয়েছে এবং আমাদের কাছে এই ইনফরমেশন আছে। এবার এই ইনফরমেশনগুলোর ভিত্তিতে পরে আরও বলছি কি বলেছে সিবিআইয়ের কৌঁসুলি, সেটা পরে আলোচনা করছি। তো প্রথমে বিচারপতি তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কতগুলো প্রশ্ন ছুড়ে দেয় এবং এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলার ক্ষেত্রে। প্রত্যেকটি প্রশ্ন ধরে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম প্রশ্ন বললেন যে, যেই হার্ড ডিস্কে এই ওএমআর গুলো স্ক্যান করা হয়েছিল, সেই হার্ড ডিস্কটা কোথায়? এখন দেখুন, ওএমআর শিটের হার্ড কপিগুলো অর্থাৎ পেপারসগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। নো ম্যাটার, পুড়িয়ে দেওয়া হয়েছে, কোনো ব্যাপার না। কিন্তু পুড়িয়ে দেওয়ার আগে তো ডেফিনিটলি সেগুলো স্ক্যান করা হয়েছে। কারণ স্ক্যান করেই রেজাল্ট দেওয়া হয়েছে। তাহলে স্ক্যান করার সময় কোনো না কোনো তো একটা কম্পিউটারে করা হয়েছে এবং তার হার্ড ডিস্কে স্ক্যানড কপিটা জমা হয়েছিল। তো বিচারপতি বলছেন যে ওই হার্ড ডিস্কটা কোথায়? যেই হার্ড ডিস্কে স্ক্যান করা হয়েছিল। যদি ওই হার্ড ডিস্কও নষ্ট করে দেওয়া হয়, তাহলে সেটা কেন এই বিচার প্রক্রিয়ায় পুট করা হচ্ছে না? অর্থাৎ হার্ড ডিস্কটাও যে নষ্ট করা হচ্ছে, সেটা কিন্তু এই বিচার প্রক্রিয়ার যে আর্গুমেন্টস তার মধ্যে কিন্তু সাবমিটেড নেই। তো এরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই বলতে হবে যে সিবিআই ভুল পথে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে, তদন্ত সঠিকভাবে এগোচ্ছে না। এরপরে তিনি
আরো গুরুত্বপূর্ণ কথা বলেন যে, মেনে নিলাম হার্ড কপিও নষ্ট করে ফেলা হয়েছে। হার্ড ডিস্কও নষ্ট করা হয়েছে। হার্ড কপি ডেস্ট্রয়েড, হার্ড ডিস্ক ডেস্ট্রয়েড। তারপরেও সার্ভারে সার্ভারের যে ক্লাউড স্টোরেজ আছে, এই ক্লাউড স্টোরেজের মধ্যে অবশ্যই তথ্যগুলো জমা থাকা দরকার। তাহলে সেই সার্ভারের ক্লাউড স্টোরেজ থেকে কেন নিয়ে আসা হচ্ছে না ইনফরমেশনগুলো? সিবিআইকে প্রশ্ন করেন। তখন বিচারপতির এই প্রশ্নবাণের মুখে সিবিআইয়ের আ কৌঁসুলিরা এবং অফিসাররা উপস্থিত ছিলেন। তারা যে তথ্যগুলো দিলেন, তারা ১ম এই বললেন যে, অবশ্যই যেই হার্ড ডিস্কটা স্ক্যান করা হয়েছিল বাসুরা অ্যান্ড কোম্পানি যে হার্ড ডিস্ককে স্ক্যান করেছিল, সেই হার্ড ডিস্কটা ইতিমধ্যেই আমরা ক্যাপচার করেছি এবং ওই হার্ড ডিস্কে ডিজিটাইজড কপি ছিল এবং আ ওই ডিজিটাইজড কপিগুলোর ব্যাপারে ইতিমধ্যে কিন্তু আরো ইনফরমেশন ছিল যে, আ ওই ডিজিটাইজড কপিগুলো এমন একটা সফটওয়্যারে ডিজিটাইজড করা, যে সফটওয়্যারের ইনফরমেশন বা ডেটাগুলো আপনার হচ্ছে এডিটেবল। তো এখন আপনাদের একটু ডিজিটাইজড ডেটাটা কি একটু বুঝাই। একটু দীর্ঘ হচ্ছে, ক্ষমা করবেন। ধরুন একজন পরীক্ষার্থী, আমি ধরে নিচ্ছি যে এটা একটা ওএমআর সিট। এখানে একজন এক্সাম দিয়েছেন। এবার ওএমআর সিটটা যখন আমরা স্ক্যান করছি, স্ক্যান করার পর যেই ইনফরমেশনটা হচ্ছে বা যেই আমরা ইমেজটা পাচ্ছি, সেটাই হচ্ছে ডিজিটাইজড কপি। তো এখন এই ডিজিটাইজড কপি কিন্তু অনেকভাবে আ একটা স্ক্যান কপি কেবলমাত্র ইমেজেও কনভার্টেড হয়, অপশন থাকে। আবার পিডিএফেও কনভার্টেড হয়, অপশন থাকে। জেপিইজি হোক, পিডিএফ হোক বা আরো অনেক ধরনের সফটওয়্যার আছে। যে সফটওয়্যারগুলোতে কিছু এমনও সফটওয়্যার আছে যে আপনি ওটা স্ক্যান করার পর কেবলমাত্র তার ইনফরমেশনটা একটা টেবিলের মধ্যে চলে এলো। তো এর আগে দাবি ছিল যে ওই হার্ড ডিস্কে এই কপিগুলো এমনভাবে স্ক্যান করা হয়েছে যে স্ক্যান করার পর ওটা হচ্ছে যে ডিজিটাইজড কপিটা পাওয়া গিয়েছিল বা যে ডিজিটাইজড ইনফরমেশনস গুলো পাওয়া গিয়েছিল, সেই ডিজিটাইজড ইনফরমেশন গুলো হচ্ছে এডিটেবল। এখন এইখানে এখানে একটা মারাত্মক ব্যাপার রয়েছে। এটা আমি এখনই ব্যাখ্যা করছি। তো এটা স্বীকারও করেছিল কিন্তু যে এটা এডিটেবল, এমনভাবে এটা করা হয়েছিল। আ তবে অনেক সময় আপনারা বিভিন্ন YouTube চ্যানেলে ডিজিটালাইজেশন আর ডিজিটাইজেশন এর মধ্যে আপনাদের অনেক কিছু বলে। দেখুন, ডিজিটালাইজেশন ব্যাপারটা একেবারে সম্পূর্ণ ভিন্ন। যেমন আপনি হোটেলে খাবার কিনতে যাচ্ছেন। এখন আর আপনাকে যেতে হচ্ছে না। আপনি অ্যাপ দিয়ে Swiggy, Zomato দিয়ে অর্ডার করছেন। তো এটাকে বলে ডিজিটালাইজেশন, অর্থাৎ যখন ডেটা মাধ্যমে কোনো বিজনেস চলে তাকে ডিজিটালাইজেশন বলে। আর যখন কোনো ডেটাকে আ পিডিএফ করে, স্ক্যান করে আ বা যেকোনোভাবেই যখন এটা ডিজিটাল তথ্যে রূপান্তরিত করা হয়, তখন তাকে ডিজিটাইজেশন বা ডিজিটাইজড কপি বলে। তো এক্ষেত্রে ডিজিটাইজড কপি কথাটাই হচ্ছে সর্বেসর্বা সত্য কথা। তো ডিজিটাইজড কপি আ এখন আছে এডিটেবল। তো এখন যেগুলো প্রাইমারির হার্ড ডিস্কটাতে পাওয়া গেছিল, এগুলো এডিটেড কিনা কি করে বুঝবো? এইখানে একটা দারুণ খেলা লুকিয়ে আছে। তো এবারে বিচারপতি বলেন যে, তাহলে তো অ কো বিচারপতির আগে ওই সিবিআইয়ের আ যারা কৌঁসুলি ছিল তিনি বলেন যে, হার্ড ডিস্কের তথ্যগুলো মুছে দেওয়া হয়েছে। এমনকি মেটা ডেটাও মুছে দেওয়া হয়েছে। তখন বিচারপতি বলেন যে, মেটা ডেটা কখনো মুছে দেওয়া সম্ভব নয়। মেটা ডেটার একটা ছাপ কিন্তু অবশ্যই রয়ে যাবে এবং সেখান থেকে এটা উদ্ধার করা সম্ভব। ইতিমধ্যেই আ বিভিন্ন রকম যারা ডিজিটাল ইঞ্জিনিয়ার আছেন তারাও কিন্তু এটার কথা স্বীকার করেছেন যে অবশ্যই মেটা ডেটা কভার করা সম্ভব। মেটা ডেটা কি জিনিস? মেটা ডেটা 1968 ফিলিপ বাগলি তিনি একটি বই লিখেছিলেন। বইটার নাম হচ্ছে 'এক্সটেনশন অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কনসেপ্ট'। ওই বইয়ে তিনি ১ম এই মেটা ডেটা শব্দটি ব্যবহার করেন। যেই শব্দের অর্থ হলো যে, যেই কন্টেইনারে ডেটা ইনফরমেশন করা হয়েছে সেই ডেটার ব্যাপারে ইনফরমেশন। ফর অ্যান এক্সাম্পল, ধরুন আপনি বা আমি এই যে এই মুহূর্তে ভিডিওটা করছি, তো এই ভিডিওটার অনেকগুলো ইনফরমেশন আছে। ভিডিওটার রেজোলিউশন কত, ভিডিওটার ক্যাপাসিটি কত, তারপরে ভিডিওটা কোন সময়ে করা হয়েছে। এখন আজকাল মোবাইল ভিডিও বা ভিডিও ক্যামেরা এমনভাবে এগুলো সুরক্ষিত করা হয়েছে, যদি আমি এর প্রপার্টিতে যাই তো এর সম্পূর্ণ
তথ্যগুলো চলে আসবে, দোজ আর কল্ড মেটা ডেটা। তো ঠিক একইভাবে এই ক্ষেত্রে যখন ওএমআর স্ক্যান করা হয়েছে তার ডেফিনিটলি একটা মেটা ডেটা আছে। আবার বলছে যে এডিটেবল। তো যদি এডিট করা হয়ে থাকে তাহলে মেটাডেটার যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনের সঙ্গে বর্তমান ইনফরমেশনের মেটাডেটাটা ম্যাচ করবে না। অর্থাৎ যখন স্ক্যান করা হয়েছিল, ওই স্ক্যান করার সময় যে মেটাডেটা ছিল কত সাইজ, কত রেজোলিউশন, কত কি যা আছে, এখন যদি যেই কপিটা আছে সেটাতে যদি ইনফরমেশনগুলো গ্রহণ করা হয়, মেটাডেটাটা গ্রহণ করা হয়, তো দুটার মধ্যে যদি ম্যাচ করে তার মানে এডিট করা হয়নি। আর যদি দুটার মধ্যে ম্যাচিং না হয় তাহলে ডেফিনিটলি ডেটাগুলো এডিট করা হয়েছে। তো এই মুহূর্তে সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো যে যেই মুহূর্তে স্ক্যান করা হয়েছিল ওই মুহূর্তের মেটাডেটাটা উদ্ধার করাটাই সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ এবং বিচারপতি রাজাশেখর মান্থা তিনি মনে করছেন দিস ইজ পসিবল, এটা সম্ভব যে ওই ডেটাগুলোকে, ওই মেটা ডেটাটাকে উদ্ধার করা এবং তিনি খুব কঠোরভাবে সিবিআইকে নির্দেশ দিয়েছেন যে খুব দ্রুত আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করতে হবে, ক্রিস্টাল ক্লিয়ার করতে হবে। কারণ এই ওএমআর এর উপরেই এই ২০১৭ শিক্ষকদের মামলাগুলোর ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে। তো আ যদি মেটা ডেটাটা খুঁজে পাওয়া যায় বা এই যে ডিজিটাইজড তথ্যগুলো আছে সেগুলো এডিটেড কিনা এটাও যদি উদ্ধার করা সম্ভব হয় তাহলে কিন্তু খুব দ্রুতই আ দুধ কা দুধ পানি কা পানি অর্থাৎ কে কত প্রকৃতপক্ষে নাম্বার পেয়েছেন সেটা কিন্তু উদ্ধার করা সম্ভব হবে। তো এটাই ছিল আজকের শুনানির আ সম্পূর্ণ গতকালকের শুনানির সম্পূর্ণ বিশ্লেষণ এবং আপনাদের যদি আরো কোনো ইনফরমেশন জানার প্রয়োজন থাকে আমার আ স আ ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে। সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, অনলি হোয়াটসঅ্যাপ অথবা আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। আপনাদের প্রত্যেকটি ভ্যালুয়েবল কমেন্টের উত্তর দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিনটি শুভ হোক। ধন্যবাদ।